ভোটের দিন আমরা বেশ কিছু এমন প্রশ্নের সম্মুখীন হই যে আমরা ঠিক বুঝতে পারি না যে আমরা কি করব বা কোনটা সঠিক হবে। তো সেই সময় এই ধরনের বিভ্রান্তি যদি সৃষ্টি হয় তখন আমরা ফোন করে একে অপরকে কতটা পাবো সত্যি একটা ভাববার বিষয়, কারণ প্রত্যেকে নিজ নিজ জায়গায় কাজকর্মে ব্যস্ত থাকবেন এবং আমার সহকর্মীরা বা আমাদের পরিচিত বন্ধুরা যারা অন্যত্র ভোটের কাজে ব্যস্ত থাকবেন তাদের পক্ষে সে সময় ফোন পিক করা বা যথাযথ উত্তর দেওয়া কতটা সম্ভব হবে বলা যাচ্ছে না। তো তবুও আমরা পরস্পরের প্রতি সহযোগিতা বজায় রাখবো। তার পাশাপাশি যদি এই প্রশ্নগুলির উত্তর আমরা আগাম জেনে যেতে পারি তাহলে আমাদের কিন্তু অনেকগুলো পরিস্থিতি আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবো এবং সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারবো। তো বিভিন্ন কমেন্টের মাধ্যমে যে প্রশ্নগুলো আমি পেয়েছি এবং এগুলো ছাড়াও যে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া জরুরি বলে আমার মনে হয়েছে সেগুলো নিয়ে আমি এখানে কথা বলছি। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যত বেশি প্রশ্ন উত্তরের সম্মুখীন আমরা হব, আলোচনা করব, তত বিষয়গুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে। এবারে প্রথম যে কথাটা বলবো সেটা হলো যে ইডিসি ভোটের বিষয়টা, ইলেকশন ডিউটি সার্টিফিকেট। এখন যাদের ধরুন পিবি বা পোস্টাল ব্যালট ছিল, যে সমস্ত ভোটকর্মীরা অলরেডি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে দিয়েছেন তাদের কথাটা আলাদা, কিন্তু যাদের ধরুন ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইস্যু হয়েছে তারা মনে করে কয়েকটা জিনিস কিন্তু আপনারা সঙ্গে নিয়ে যাবেন ইডিসির ভোটটি দেওয়ার জন্য, যে বুথে আপনার ডিউটি পড়বে সেখানে। তো আপনি অবশ্যই আপনার ইডিসি বা ইলেকশন ডিউটি সার্টিফিকেটটা নিয়ে যাবেন এবং আপনার যেটা এপিক কার্ড মানে ভোটার কার্ড সেটা নিয়ে যাবেন বা বিকল্প কোনো পরিচয়পত্র যেগুলো ভ্যালিড রয়েছে সেগুলো নিয়ে যাবেন এবং অবশ্যই নিয়ে যাবেন আপনার যে ভোটার স্লিপ যেটা বিএলও দ্বারা ইস্যু হয়েছে সেটা। মানে ওই P-1 ডেতে অন্যান্য ম্যাটেরিয়ালস বা জিনিসগুলো আই কার্ড ইত্যাদি নিতে গিয়ে আমরা অনেক সময় এই জরুরি কথাটি ভুলে যাই যে আমাদেরকে এপিক কার্ডটাও নিতে হবে, শুধু ইডিসি সার্টিফিকেটটা না, আপনি ইডিসি এবং এপিক কার্ডটিও সঙ্গে নিয়ে যাবেন যে সমস্ত ভোটকর্মীরা আপনারা রয়েছেন। এবং অবশ্যই বিএলওর ইস্যু করা যে ভোটার স্লিপ সেটাও নিয়ে যাবেন, কারণ আপনি অন্য একটি বুথে সেদিন আপনি ইলেকশন ডিউটিরত অবস্থায় ভোট দিচ্ছেন, তাহলে সেখানে অবশ্যই আপনার এপিক কার্ডটি এবং আপনার সেই ভোটার স্লিপটি থাকা উচিত, কারণ সেই সমস্ত ডিটেলসগুলো আপনার কিন্তু ওই মাঠ কপির পেছনে সেগুলো তুলতে হবে এবং 17 যে রেজিস্টার রয়েছে সেখানে কিন্তু রেমার্কের ঘরে ইডিসি কথাটা উঠবে এবং পাশাপাশি আপনার পার্ট নাম্বার সিরিয়াল নাম্বারটাও কিন্তু সেখানে উঠছে। তাহলে এই বিষয়টা এখানে মনে রাখবেন। আর ইডিসির ক্ষেত্রে আরেকটা প্রশ্ন এটা এসেছে আমার কাছে, সেটা হলো যে ইডিসি যে সার্টিফিকেট সেখানে কি আলাদা করে ডিস্টিংগুইশিং মার্ক দেওয়ার প্রয়োজন আছে? তো ইডিসি সার্টিফিকেটে রিটার্নিং অফিসারের সিগনেচার আগে থেকেই থাকছে, আপনি চাইলে সেখানে আপনার ডিস্টিংগুইশিং মার্কটি প্রিসাইডিং অফিসার ডিস্টিংগুইশিং মার্ক দিতেই পারেন, যেহেতু সেটা আপনার পোলিং স্টেশনে জমা হচ্ছে এবং আপনি আপনার মারফত সেটা ডিসিআরসিতে জমা হচ্ছে, চাইলে আপনি দিতে পারেন, সমস্যার কিছুই নেই। আর একটা কথা হচ্ছে যে ব্যক্তির যে ইডিসিটি ওনার সিগনেচারটি ওই ইডিসির উপরে আপনি নিয়ে নেবেন। মানে ফার্স্ট পোলিং অফিসার যদি ইডিসির মাধ্যমে ভোট দেন তাহলে ওনার যেটা ইডিসি ফর্ম তার উপরে উনি ওনার সিগনেচারটা আপনি নেবেন। এই হচ্ছে কথা। ইডিসির জন্য পৃথক একটি খাম থাকবে 12B, সেই খামের মধ্যে সেগুলোকে জমা রেখে সমস্ত ইডিসিগুলো একসঙ্গে করে স্ট্যাপেল করে আপনি সেই সমস্ত ইডিসিগুলো খামে করে মানে যেভাবে পদ্ধতি যথাযথভাবে ডিসিআরসিতে আপনি জমা করবেন। এই হচ্ছে কথা ইডিসির বিষয়টা। আরেকটা কথা হলো, ধরুন যে একজন ব্যক্তি যিনি রিজার্ভ ডিউটিতে আছেন এবং তার ইডিসি সার্টিফিকেট রয়েছে, এবার তিনি কোথায় ভর্তি দিবেন? তো ইডিসির ক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনি আপনার যেটা হোম পোলিং স্টেশন সেটা বাদ দিয়ে আপনার যেটা কনস্টিটিউয়েন্সি তার মধ্যে আপনি অন্যত্র যে কোনো বুথে ভোটটা দিতে পারেন, তাতে সমস্যার কিছু নেই। আমি আমার বান্ধবদের অভিজ্ঞতা থেকে বলছি, যারা অন্যান্য স্কুলে কর্মরত তাদের কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা তো রিজার্ভে ছিলে, তাহলে তোমরা তোমাদের ভোটটা কোথায় দিলে? তো তাদের যেটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি তার বাইরে, অবশ্যই তার বাইরের অন্যান্য অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে ডিউটিটা পড়ে, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিটা একই থাকে। তো সেই আর কি, ওরা অন্যত্র ওরা রিজার্ভে ছিল এবং সেখানকার একটা স্কুলে গিয়ে ওরা ভোটটা দিয়েছে, তাহলে আপনার পার্লামেন্টারি যেটা কনস্টিটিউয়েন্সি তার মধ্যে যে কোনো পোলিং স্টেশনে গিয়ে আপনি ভোটটি দিতে পারেন। আরেকটি কথা হচ্ছে যে সেই বুথে, আপনার বুথে কিন্তু পোলিং যারা পার্সোনাল আপনারা রয়েছেন তারা বাদ দিয়েও দেখা গেল কোনো স্বাস্থ্যকর্মী বা যারা হয়তো ইলেকশন ডিউটিতে বিভিন্ন বুথে রয়েছেন তারাও ইডিসি নিয়ে আসতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে একটি প্রশ্ন এসছে যে এমন যদি কোনো ভোটার আসে
যদি আমি এখানে মহিলার কথা বলবো, যে যার মহিলা বা পুরুষ দুটোর কথাই বলছি, যার আইডেন্টিটি নিয়ে কোনো রকম সংশয় রয়েছে, যে বোঝা যাচ্ছে না ইনি সেই ব্যক্তি কিনা, ফার্স্ট পোলিং অফিসার তখন প্রিসাইডিং অফিসারকে ডাকলেন, বললেন যে স্যার দেখুন তো এই বিষয়টা আমি বুঝতে পারছি ইনি সেই ভোটার কিনা। তো এরকম যদি কিছু হয়, সে কোনো মহিলা হোক বা কোনো পুরুষ হোক, কারোরই আইডেন্টিটি নিয়ে যদি কোনো সমস্যা হয়, তাহলে প্রিসাইডিং অফিসার হিসাবে আপনি এজেন্টদেরকে বিষয়টি জানাবেন এবং এজেন্টদেরকে আপনি বলবেন যে এই কি সেই ব্যক্তি, আপনাদের কোনো কিছু বলার আছে? ওনারা যদি বলেন যে হ্যাঁ, সম্মতভাবে তারা যদি বলেন যে হ্যাঁ ইনি সেই ব্যক্তি, কোনো সমস্যা নেই, তাহলে তো ঠিকই আছে। আর যদি কোনো রকম সন্দেহ হয়, তাহলে আপনি বলবেন যে আপনি বিকল্প একটা কোনো পরিচয়পত্র আরেকটি নিয়ে আসুন, এটি ছাড়াও একটা বিকল্প পরিচয়পত্র নিয়ে আসুন। তিনি যদি সেটা নিয়ে আসতে পারেন এবার, তাহলে এবার এজেন্টরা সেখানে রয়েছেন, আপনিও সেটি দেখলেন যে দুটো পরিচয়পত্র তিনি দেখাতে পারছেন, তাহলে এবার সবার সম্মতিক্রমে তিনি ভোটটি দিতেই পারেন। এই হচ্ছে বিষয়। তো আমি এটাই বলতে চাইবো যে কোনো ভোটারের যদি আইডেন্টিটি নিয়ে কোনো রকম সংশয় তৈরি হয়, তাহলে আপনি ভালোভাবে যাচাই করবেন এবং একাধিক পরিচয়পত্র আপনি চাইতে পারেন। এবং এজেন্টদেরকে বুথে রাখার এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ এজেন্টরা হচ্ছেন স্থানীয়, তারা লোকেদেরকে, সব ভোটারদেরকে তারা চেনেন ব্যক্তিগতভাবে, বা ব্যক্তিগতভাবে না হলেও ওনারা চেনেন। তো এজেন্টরাও কিন্তু এখানে একটা আইডেন্টিফিকেশনের বড় ভূমিকা পালন করছেন, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। যাই হোক, এবারে পরবর্তী কথা, যে ইভিএমে যদি কোনো বিভ্রাট ধরা পড়ে, ইভিএমে যদি কোনো সমস্যা ধরা পড়ে, তাহলে প্রথমে আপনি কি করবেন? তো আমার ক্ষেত্রে এমনটা হয়নি যে ইভিএম খারাপ হয়েছে বা কিছু, কিন্তু এটা হতেই পারে। অনেক ক্ষেত্রে ইভিএম খারাপ হওয়ার আমরা খবর পেয়েছি। তো আমার পরিচিত দুইজন মাস্টারমশাই, ওনারা প্রিসাইডিং অফিসার ডিউটিতে ছিলেন, ওনাদের একজনের ভিভিপ্যাট খারাপ হয়ে গেছিলো এবং আরেকজনের ইভিএমের সমস্যা, মানে কন্ট্রোল ইউনিটের সমস্যা ছিল, তো ব্যালট ইউনিটের সমস্যা ছিল। যাই হোক, তো তারপরে তারা যেটা করেন, যে সেটা হলো ওনারা সেক্টর অফিসারকে খবর দেন এবং সেক্টর সেখান থেকে আসে, এবং সেক্টর কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে টেকনিশিয়ান ওনারা কিন্তু নিয়ে আসছেন, এবং টেকনিশিয়ানরা এসে তারপরে তারা কিন্তু প্রবলেমটাকে শর্ট আউট করেন। সেক্ষেত্রে ইভিএম চেঞ্জ করার প্রয়োজন হয়নি। যাই হোক, কোনো সংযোগজনিত কোনো সমস্যা হয়তো ছিল, তো তারা সেই প্রবলেমটা শর্ট আউট করে আর ভোট আবার শুরু হয়ে যায়। আর ভিভিপ্যাটের ক্ষেত্রে ওটা মক পোলের সময় এই সমস্যাটা হয়েছিল, তো সেক্ষেত্রে একটা যথাযথ সময় চলে আসে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং ভিভিপ্যাটটিকে চেঞ্জ করে, এতে কোনো সমস্যা হয়নি। তো আপনাদের ক্ষেত্রেও যদি এই ধরনের কোনো বিভ্রাট ঘটে, তাহলে আপনারা ঘাবড়ে যাবেন না। আপনারা তখন সেই মুহূর্তে কিছুক্ষণের জন্য নিজেদের মধ্যে পরামর্শ করুন এবং সেক্টর অফিসারকে খবর দিন, এবং সেক্টর আসবে, এসে যা সিদ্ধান্ত নেওয়ার উনি নেবেন। ঠিক আছে, এটাই আমি বলবো। আর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এজেন্টদের মানে অনেক সময় দেখা যায় যে কোনো ইনফার্ম ভোটার আসছেন এবং তিনি একজন কম্পেনিয়ন নিয়ে এসছেন, তো সেক্ষেত্রে হয়তো দেখা গেল যে কোনো একজন এজেন্ট অবজেকশন করছেন যে না, উনি নিজের ভোটটি তো নিজে দিতে পারবেন, তাহলে উনি একজন কম্পেনিয়ন কেন নিয়ে এসছেন? এরকম কিন্তু অবজেকশন প্রায় আমরা শুনি, এটা কিন্তু হয়। তো এরকম যদি হয় যে কোনো একজন ভোটারের সঙ্গে কোনো কম্পেনিয়ন এসছে আর এজেন্টদের কোনো একজন বা দুইজনের কাছ থেকে অবজেকশন আসছে এই নিয়ে, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আপনি কিন্তু সরাসরি ভোটারকে জিজ্ঞাসা করবেন যে আপনি কি নিজের ভোটটি নিজে দিতে পারবেন। যদি উনি বলেন যে না, আমি নিজের ভোটটি নিজে দিতে পারবো না, তাহলে কে দিবে? আপনাকে সহযোগিতা কে করবে? তিনি যদি বলেন যে এই ব্যক্তি বা এই মেয়েটি বা এই ছেলেটি ইনি আমাকে সহযোগিতা করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে এখানে আপনি পরিষ্কার বুঝতে পারলেন যে ওনার সহযোগিতা দরকার ভোট দেওয়ার জন্য, তার একটা কম্পেনিয়ন দরকার। তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এবারে এজেন্টদের সামনে এটা করবেন এবং করে তাকে ভোট দিতে অ্যালাউ করতে পারেন। এই হচ্ছে বিষয়। তো একে ওকে জিজ্ঞাসা না করে আপনি কিন্তু সরাসরি ভোটারকে জিজ্ঞাসা করবেন যে তিনি কি সত্যিই ইনফার্ম, তার কি অসুবিধা রয়েছে, তিনি ভোট দিতে পারবেন কিনা, বা তিনি যে কম্পেনিয়ন নিয়ে এসছেন তার সেই কম্পেনিয়নের সত্যি প্রয়োজন আছে কিনা। এটা আপনি ভোটারকে দিয়ে যাচাই করবেন। আপনাকে কোনো পক্ষের মন রাখার এখানে ব্যাপার নেই। এই বিষয়টা কিন্তু সচেতন থাকবেন, ঠান্ডা মাথায় ভোট করবেন। আর কারো প্রতি মানে অতিরিক্ত সমীহ দেখানোর কোনো প্রয়োজন নেই।
কাউকে অবজ্ঞা করারও প্রয়োজন নেই। আপনারা নিরপেক্ষ থেকে ভর্তি করবেন এবং কোনো অবস্থাতেই ঘাবড়াবেন না। এবারে মক পোলের একটি প্রশ্ন রয়েছে যে আমরা কতগুলো মক পোল করবো। আপনারা জানেন যে 50টি মক পোল করতে হবে এবং প্রত্যেকটি ক্যান্ডিডেটের এগেনস্টে অন্ততপক্ষে একটি ভোট তো দিতেই হবে। তো আমি যেটা বলেছিলাম যে আপনারা হিসেব রাখার সুবিধার্থে যদি আপনারা সবাইকে রাউন্ড ফিগারে ভোটটা দেন তাহলে কিন্তু আপনাদের ফর্মগুলো ফিল আপ করতে, মক পোল সার্টিফিকেট ফিল আপ করতে সুবিধা হবে। এটি হচ্ছে বলার। মক পোল স্লিপগুলোর পেছনে মক পোল স্লিপগুলো আলাদা করতে হবে কি না? হ্যাঁ, মক পোল স্লিপগুলো আপনি ক্যান্ডিডেট ওয়াইজ স্ট্যাপল করে বা গার্ডার দিয়ে আলাদা করে নেবেন এবং সেগুলোর পিছনে আপনি ওই মক পোল স্লিপ নামক রাবার স্ট্যাম্পটি মারবেন। আর মানে টেস্ট কিছু স্লিপ বেরোবে, সেই স্লিপগুলোর পেছনে আপনার মক পোল স্লিপ না মারলেও চলবে, এমনই বলা হয়েছে। তো আপনি চাইলে মারতেও পারেন। এবার আরেকটি প্রশ্ন হলো যে ভিভিপ্যাটকে ভোট শেষ হওয়ার পরে যখন আমি বাক্সবন্দি করব তখন যে তার যে নবটি রয়েছে, পাওয়ার নবটি পেছনে, সেটা কি কন্ডিশনে থাকবে? আমরা জানি যে সেটা ভোট চলার সময় আমাদেরকে ভার্টিক্যাল করে দিতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ওয়েতে ঘুরিয়ে সেটাকে আমাদের ভার্টিক্যাল করতে হয়। আর যখন আমাদের ভোট শেষ হয়ে যাবে বক্সে ভরার আগে সেটাকে আমরা আবার হরাইজন্টাল ডিরেকশনে নিয়ে আসবো। হ্যাঁ, এটাই আমাদের বলা হয়েছিল ট্রেনিংয়ে এবং ভোট শেষ হওয়ার আগে সেক্টর থেকে ফোন করে আবারও এই বিষয়ে বলে দেওয়া হয়েছিল। তা আপনারাও সেটাই করবেন। আচ্ছা, আরেকটি প্রশ্ন যে 17C-তে টোটাল যে ভোটার তার সঙ্গে যখন আমি ইডিসি সংখ্যাটা লিখব তখন কি আমরা যোগ করে লিখে দিব নাকি সংখ্যাটি একসঙ্গে লিখব? তো কথা হচ্ছে টোটাল ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন ওটা লিখে প্লাস কতজন ইডিসি রয়েছে সেই সংখ্যাটা আপনি উল্লেখ করবেন, ব্র্যাকেটের মধ্যে ইডিসি কথাটা লিখে দেবেন। যেখানে আপনাকে এই সংখ্যাটা উল্লেখ করতে হচ্ছে টোটাল ভোটার্স অ্যাসাইন টু দ্য পোলিং স্টেশন, সেখানে আপনি এইভাবে লিখবেন। আচ্ছা, 17C-র একটি কপি কি আমাদেরকে CU এর হ্যান্ডেলে মানে ক্যারিং ক্যাশের হ্যান্ডেলে বাঁধতে হবে? তো বিভিন্ন জায়গায় ইনস্ট্রাকশন ডিসিআরসি থেকে বা ট্রেনিংয়ে বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে আমাদের ক্ষেত্রে সেটা করতে হয়নি। ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ইলেকশন এটা আমাদের করার কথা বলা হয়নি। তো এটা আপনারা নিশ্চয়ই ট্রেনিংয়ে শুনেছেন বা একই সঙ্গে যখন মালপত্রগুলো আপনি ডিসিআরসি থেকে রিসিভ করবেন তখন আপনি জেনে নেবেন যে ওই হ্যান্ডেলের মধ্যে একটা 17C কপি বাঁধতে হবে কিনা। ওখানে পর্যাপ্ত 17C ফর্ম দেওয়া থাকে, ফিল আপ করে রাখবেন। এক্সট্রা খামও দেওয়া থাকে, রেডি করে রাখবেন, যদি চায় বেঁধে দিবেন। ঠিক আছে, এগুলো নিয়ে বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন, রেডি করে রাখবেন, তাহলে শেষ মুহূর্তে গিয়ে কোনো রকম ঝামেলা হবে না। আচ্ছা, বুথে যদি গিয়ে দেখেন যে ইনফ্রাস্ট্রাকচার কোনো সমস্যা রয়েছে, পর্যাপ্ত আসবাবপত্র নেই, জলের ব্যবস্থা নেই, এই ধরনের কোনো যদি সমস্যা হয় তাহলে আপনারা কিন্তু সেক্টরকে খবর দেবেন এবং তাদের কাছ থেকে আপনারা সেগুলো বিষয় জিজ্ঞাসা করবেন বা প্রশ্ন করবেন। আপনারা নিজেদের উদ্যোগে বাইরে গিয়ে বা সেভাবে লোক ডেকে সেটা করাতে গেলে কতটা সেটা মানে ফলপ্রসূ হবে, সত্যি একটা প্রশ্নের বিষয় সেখানে রয়েছে। তারপরে যদি দেখেন যে সেক্টর থেকে সেরকম কোনো উত্তর আসছে না, তো অনেক সময় আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল যে আমাদের অনেকগুলো ফোন নাম্বার দেওয়া হয়েছিল সেক্টরের এবং তার উপরের বেশ কিছু ফোন নাম্বার দেওয়া হয়েছিল, যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে সেগুলোতে কিন্তু যোগাযোগ করতে বলেছিল। তো আপনি দেখবেন যে ডিসিআরসিতে যে পোলিং ম্যাটেরিয়ালসগুলো আপনাকে দিয়েছে সেখানে অনেক ইম্পর্টেন্ট ফোন নাম্বার দেওয়া রয়েছে। সেই সমস্ত ফোন নাম্বারগুলোতে প্রয়োজনে আপনি ফোন করবেন এবং ব্যবস্থা নেবেন। আর যদি স্কুলের খুব ভালো হয় যে ওই স্কুলে বিএলআর অফিসার কে রয়েছেন তার যদি বা বিএলআর দায়িত্বে কে রয়েছেন তার যদি ফোন নাম্বারটি আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারেন সেখান থেকে বা আপনার লিস্টে দেওয়া থাকে খুবই ভালো, তাহলে বিএলআরও যেহেতু স্থানীয় মানুষ তিনি কিন্তু অনেকভাবে আপনাকে সাহায্য করতে পারেন। ঠিক আছে, এই বিষয়টি বললাম এখানে। আরেকটা প্রশ্ন যে যতজন ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট পিছু কি আমাকে 17C ইস্যু করতে হবে? তো কথা হচ্ছে যে যতজন ক্যান্ডিডেট ভোটে দাঁড়াচ্ছেন তাদের সবাই তো এজেন্ট, তাদের সবার এজেন্ট তো আর বুথে থাকছে না, তাহলে প্রত্যেক ক্যান্ডিডেটের জন্য আপনি 17C কেন ইস্যু করবেন?
যে সমস্ত দলের এজেন্টরা বুথে থাকবেন তাদের জন্যই আপনি তাদেরকেই আপনি শুধুমাত্র 17 সিটই দেবেন। আর একটা বড় কথা হলো যে 17C ফর্মে কিন্তু কোনো এজেন্টের নাম বা কোনো 17C ফর্মে কিন্তু কোনো ক্যান্ডিডেটের নাম লেখা থাকে না, লেখা থাকছে না ক্যান্ডিডেটের নাম। তাহলে সেটা কোনো পার্টিকুলার ক্যান্ডিডেটের উদ্দেশ্যে তো যাচ্ছে না, সেটা যারা সেখানে উপস্থিত রয়েছেন এজেন্ট হিসাবে আপনি তাদেরকে দেবেন, তাহলেই হবে। প্রত্যেক ক্যান্ডিডেট, ধরুন যে কোনো একটি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে 13 জন বা 12 জন ক্যান্ডিডেট রয়েছে, তাহলে কি আপনি 12 বা 13টা 17C ইস্যু করবেন এবং এজেন্টে ধরাবেন? না। আরেকটি প্রশ্ন হলো 17C ফর্মগুলো যখন আমি ফিল আপ করবো, আমি কি কার্বন কপি ইউজ করতে পারবো? একজন জিজ্ঞাসা করেছেন। হ্যাঁ, 17C ফর্মগুলো ফিল আপ করার জন্য আপনি কার্বন কপি বা কার্বন পেপার ব্যবহার করতে পারেন, কার্বন কপি করতে পারেন আর কি। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, ডেট, প্লেস, সিগনেচার এবং ডিস্টিংগুইশিং মার্ক, ডেট, প্লেস, সিগনেচার এবং ডিস্টিংগুইশিং মার্ক, এই চারটা কিন্তু অরিজিনাল করতে হবে। মানে সিগনেচার, প্লেস এবং ডেটটা নিজে থেকে আবার বারবার করে নিতে হবে, ডিস্টিংগুইশিং মার্কটা আলাদা করে দিতে হবে, কিন্তু বাকি ডিটেলসগুলো আপনি ওই একবার লিখে কার্বন কপি করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা কোনো রকম উইদাউট এনি হেজিটেশন you just drop down your questions in the comment section. I'll be delighted to let you know. Thank you so much. Thanks for watching, and share the video with all your friends and colleagues so that they find the work easy and smooth.